ভিডিওটা না বেশি বড় করব না, ভিডিওটা একদমই ছোট একটা ভিডিও করব। তার আগে বলে রেখি, পুরো সেজে গুজে নিয়ে বসে পড়েছি। আজকে মঙ্গলবার, আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে হচ্ছে বাৎসরিক মঙ্গলচণ্ডী পুজো হয়। প্রতি মঙ্গলবার করেই হয়, এবং আজকে লাস্ট মঙ্গলবারে ভোগ দিয়ে পুজো হয়, এবং রীতিমতন বড় করে ঢাক টাক বাজিয়ে মানে বড় করে আয়োজন করে একটা পুজো করা হয়। তো আমার গতকালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আমার মেয়ের কালকে বিকেলবেলাও টিউশন ছিল, আজকে সকালবেলাও টিউশন রয়েছে। টিউশন তো বাদ দিতে পারবো না, তাই না? এখন যেহেতু ক্লাস 8-এ উঠেছে, পড়া তো কোনো মতেই বাদ দেওয়া যাবে না। সেই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাড়ির থেকে সমানেই ফোন করছে, মারা ভাইরা ফোন করছে, কখন পৌঁছবি। এখন কতটা বেলা হয়ে গেছে, মেয়ে এখনও পর্যন্ত পড়ে আসেনি, তারপরে আমি বেরোবো, বুঝতে পেরেছো? যাই হোক, যখন বসেই রয়েছি তাই ভাবলাম যে কিছু ভিডিও করে নিই, একটা ভিডিও করে নিই। ভিডিও করতে বসলাম আর ওই কারণে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি যদি পারি বাড়িতে গিয়ে ছোট ছোট করে ভিডিও ক্লিপ দেওয়া, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো, ঠিক আছে? আমাদের বাড়ির পুজোটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ভীষণ জরুরি একটা কথা, সেটা হচ্ছে বেশি দিন হয়তো আমি আর কন্ট্রোভার্সি করবো না। মন থেকে কন্ট্রোভার্সিটা উঠে যাচ্ছে। কন্ট্রোভার্সিটা আমার ভালো লাগে, কিন্তু নোংরামিটা পছন্দ হয় না, নোংরামিটা একদমই পছন্দ হয় না। আমার ভিডিওটা কেটে গেল, মানে কথা বলতে বলতে না ফোন আসলে পরে একটা সমস্যা হয়, তালগোল সব হারিয়ে ফেলি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্ট্রোভার্সি করার মতন হলে পরে কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে। কন্ট্রোভার্সির মধ্যে যদি নোংরামি থাকে তাহলে কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না। কন্ট্রোভার্সি যদি সোজা সাপটা কথাই মানুষে বুঝতে না পারে তাহলে কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না। বিন্দু মাত্র কন্ট্রোভার্সি করার ইচ্ছেটা আমার নেই, বিন্দু মাত্র ইচ্ছে নেই। তবে এই দেখো, একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস তো, পাল্টাতে একটু সময় লাগবে। কন্ট্রোভার্সি থেকে নিজেকে টোটালি বের করে নিতে কিন্তু একটু সময় লাগবে, কারণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সবার ভিডিও তো আসছে, ফিডে তো সবার ভিডিও আসছে, আমি তো দেখছি, দেখার পরে তো কিছু কথা বলার ইচ্ছে হচ্ছে আমার, সেই কারণেই কিন্তু কথা বলতে হচ্ছে। তবে এইটা যদি আস্তে 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 সরিয়ে নিই না পুরোপুরি নিজেকে, তাহলে ভালো হয়ে যাবে। আমি এই চ্যানেলটা পুরোপুরি আমার বিজনেস চ্যানেল করব, পুরোপুরি বিজনেস চ্যানেল করবো না। আমি কারোর পক্ষে বলছি না, বিপক্ষে বলছি না, আমার কন্ট্রোভার্সি করার ইচ্ছে রয়েছে, আমার কোনোটাই আপাতত ইচ্ছে নেই। যাই হোক, তাও কিছু কথা বলতে বসলাম, যেহেতু শুনলাম সেই কারণেই বলতে বসলাম। সেটা হচ্ছে গত পরশুদিন সুতপা একটা ভিডিও করেছে এবং আমাদের দীপ্তিদিকে নিয়ে কিছু কথা বলেছে, উত্তর দিয়েছে, প্রশ্ন করেছে। তো ভালো কথা, আমিও অপেক্ষা থাকলাম দীপ্তিদি কখন ভিডিও করবে, এবং দীপ্তিদি ভিডিও করেছে। আমি আবারও বলছি, আমি কিন্তু সবার নাম ধরে সব সময়ের জন্যই বলি, কোনো কটাক্ষ করে না, বা বলতে পারো কোনো বাজে যে নামগুলো প্রচলিত রয়েছে আমাদের ওয়াইটিতে, কোনো নাম ধরেই কিন্তু আমি কাউকে বলি না, সেটা আমার পছন্দ নয়, ঠিক আছে? তো আমি দীপ্তিদিকেই বলবো। তিনি ও হচ্ছে প্রশ্ন করেছে, ও হচ্ছে উত্তর চেয়েছে। এবার ব্যাপারটা হলো, প্রশ্ন করেছে সেটা বুঝলাম, কিন্তু উত্তরটা আমি এরকম আশা করিনি, উত্তরটা সত্যি আমি এরকম আশা করিনি। দীপ্তিদি 2024 সালের ঘটনা, না হ্যাঁ 2024 সালে, 2024 না 2022-22-এর সম্ভাবনা 23-এর ঘটনা, ও 3-4 বছর পুরনো ঘটনা। সেই 3-4 বছর পুরনো ঘটনা এমএসএলকে নিয়ে কি করেছে, কেন করেছে, কিসের জন্য বলেছে, কেন প্রমাণ ছাড়া কথা বলেছে, কেন এই বলেছে সেই বলেছে, এই নিয়ে কথা বলতে বসেছে। তো আমার এটা একদমই দীপ্তিদির কাছে এটা আমার আশা হয় না। দীপ্তিদি যা বলে, এখন তো মোটামুটি সবারই মুখের ভাষা ভালো, সেই জন্য এটা আমি আশা করতে পারিনি। তার কারণটা কি? তার কারণ আমরা 2026-এ বসবাস করছি তো, এবং যে কর্মটা যে যেরকম করেছে তার জন্য, সেই কর্মের জন্য তাকে সেরকম করে কিন্তু ভুগতে হচ্ছে, তাই না? যে যেরকমই কর্ম করেছে তার জন্য তাকে সেরকমই ভুগতে হচ্ছে। তাহলে নতুন করে সেই পুরনো কথাকে টেনে তো কোনো লাভ নেই। মেন ব্যাপার, ও যেটা জিজ্ঞাসা করেছে, তুমি যে এই কথাগুলো বলছো কেন বলছো, কিসের জন্য বলছো, কিন্তু রিসেন্টলি ওর ভিডিও দেখে তো তোমাদের মনে হবে না যে ও এরকম কোনো কাজ করেছে? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় না। রিসেন্টলি মুখের ভাষাও ভালো করেছে, এবং হিউজ পরিবর্তন দেখতে পেয়েছি। যেখানে ওর পিছনে ছুরি ভোঁকা হলো, হ্যাঁ, ম্যান্ডি নামক সেই ব্যক্তি ওর পিছনে যখন ছুরি ভোঁকলো, মানে পিছনের থেকে নিয়ে ওকে ইউজ করে ফেলে দিল এবং ষড়যন্ত্র করলো পেছনে, তারপরেও যে ও কোনো কিছু বললো না, ও চুপ থাকলো, এটাই হচ্ছে হিউজ পরিবর্তন। এবার এখানে দুটো প্রশ্ন আছে, চুপ থাকার কারণ। এবার তোমরা বলতে পারো চুপ থাকার কিন্তু কারণ রয়েছে, নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য ও চুপ রয়েছে। তাহলে এটা তো দু পক্ষরই হওয়ার কথা, এক পক্ষর তো নয়।
কারণ তো দুপক্ষরই থাকার কথা। যখন কেউ কিছু বলছে তাহলে অন্য লোকও কিন্তু বলছে, একা কিন্তু কেউ পাগল নয় যে মুখে ভরভর ভরভর করে বলে যাবে, অন্য পক্ষ তার কিছুই বলবে না, তাই না? কারণ দুপক্ষরই আছে, মানে কথা দুপক্ষরই রয়েছে, কিন্তু এক পক্ষ বলছে, এক পক্ষ চুপ হয়েছে, ভেবেছে আর আমি এখানে কাদা ঘাটবো না, কোনো নোংরামি করবো না, কোনো ভেতরের খবর রিভিল করবো না, আমি চুপচাপ থাকবো। এই যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা কিন্তু কেউ দেখতে পায়নি। দেখো, যে খুন করেছে সে তো অবশ্যই খুনি, কিন্তু সে যখন সাজা পেয়ে বেরিয়ে এসেছে তারপরেও কি আমি তাকে খুনি বলে ডাকতে পারি? আমার তো মনে হয় না। তাকে কি সুযোগ দেওয়া উচিত নয় যে সে ঠিকঠাক হবে? জানি না কেন পুরনো কথা টানান হচ্ছে, পুরনো কথা বলে সেখানে প্রতিবাদ করা হচ্ছে। কেন তুই বলেছিলিস, কেন তুই করেছিলিস, কেন তুই এই বলেছিলিস, কেন তুই ওই বলেছিলিস। আমি এটা আশা করিনি। রিসেন্টলি যে ঘটনাগুলো হয়েছে সেখান থেকে তুমি বলতেই পারতে, কিন্তু তুমি সেই পুরনো কথাগুলো যে টানছো, সেই পুরনো কথার জন্য কিন্তু ওকে অনেক দূর যেতে হয়েছে, এবং অনেক দূর গেছে, এবং অনেক দূর সেটা চলছে, এবং তার জন্য সে যা ওর জন্য উপযুক্ত শাস্তি তার জন্য সে তৈরি রয়েছে, এবং প্রচুর টাকা ঢালছে। তাহলে সেই পুরনো কথাটা নিয়ে তো লাভ নেই, সেটা যেখানে চলছে সেখানে চলুক। থাকলো মারিয়ার কথা। মারিয়া হিন্দু মুসলিমের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। সত্যি কথা বলো তো, একটা সত্যি কথা বলো তো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো তো, মারিয়াকে কি ধর্ম চেঞ্জ করতে তোমরা দেখেছো? মারিয়াকে কি দেখেছো ধর্ম চেঞ্জ করতে? আমি তো এরকম করে দেখিনি। একটা মুসলিম মেয়ে এবং একটা হিন্দু ছেলে বিয়ে করতেই পারে, সংসার করতেই পারে। যদি হিন্দু মেয়ে হয়ে থাকে তাহলে মুসলিম ছেলের কাছে যায়, কিন্তু সেই মুসলিম ছেলে কিন্তু তাকে ধর্মান্তর করে, সেই মুসলিম ছেলে কিন্তু তাকে হিন্দু বলে মেনে নেয় না। অন্য একটা জায়গায় গিয়ে মুসলিম ছেলে হিন্দু মেয়েটাকে কিন্তু মুসলিম আগে মুসলিম করে, তারপরে ও ধর্ম কিন্তু পরিবর্তন করে, তারপরে কিন্তু তারা সংসার করে। কিন্তু এখানে কিন্তু দেখেছি যেহেতু হিন্দু ঘরের ছেলে, সেই কারণে মেয়েটার নিজস্ব যে ধর্ম, সেই ধর্মটাকে ত্যাগ করতে আমরা দেখিনি। ব্লগার তো সব কিছু দেখাতে হবে তো। যদি ও ব্লগার হয়ে থাকে, যদি ও মনে করে যে আমি আমার জীবনযাত্রাটাকে বিক্রি করব এবং কোনো প্রশ্ন কারণ মনে না উঠবে এবং নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবো, তাহলে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখ, এবং এখানে বলুক যে হ্যাঁ আমি আমার ধর্মকে ত্যাগ করেছি, আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এখানে এই কথাটা বলার মানে কোনো মতে হিন্দু মুসলিম গন্ডগোল নয়। হিন্দু মুসলিম গন্ডগোল করার জন্য আমাদের রাজ্যে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর নোংরা কথা বলছে, প্রচুর উত্তেজনামূলক কথা বলছে। আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জোনেও এমন প্রচুর মানুষ রয়েছে যারা হিন্দু মুসলিমকে নিয়ে প্রচুর কথা বলছে। তাদের মধ্যে সেই কথা শুনে মনে হয় না যে ওরা কেন গন্ডগোল লাগাচ্ছে। না, গন্ডগোলটা যেহেতু মারিয়াকে নিয়ে প্রশ্ন উঠছে, তখন তোমার মনে হচ্ছে যে কেন ও গন্ডগোলটা লাগাচ্ছে। সত্যি সত্যি কি একটা হিন্দু মেয়ে বা একটা মুসলিম মেয়ে হিন্দু ঘরে এসে তার ধর্মান্তর না করে সংসার করছে, এবং এই প্রশ্নটা তোলা মানে তার তার ধর্ম নিয়ে প্রশ্ন করা বা গন্ডগোল লাগানোর কোনো চেষ্টা তোমার মনে হচ্ছে কি? তাই না, এটা ঠিক নয়। নিজেকে একটু প্রশ্ন করো, এটা ঠিক নয়। হিন্দু ঘরে যদি এই যে বলে না লাভ জিহাদ, যেটা লাভ জিহাদ চলছে আমাদের চারপাশে, যে এইটা যদি হয়ে থাকতো, হিন্দু ঘরের মেয়ে থাকতো, তাহলে কি মুসলিম ছেলে সেখানটায় তাকে গ্রহণ করতো? হিন্দু বলেই গ্রহণ করতো না, তা ধর্মান্তর করতো। কিন্তু এখানে যেহেতু হিন্দু ঘরের ছেলে, সেহেতু মেয়ে বলেছে আমি ধর্মান্তর করব না, আমি যেরকম সেরকম ধর্মে থেকে গেলাম, আর হিন্দু ধর্মে থেকে গেল। এটা তো হয় না। যদি ধর্মান্তর করতো তাহলে আমাদেরকে দেখাতো, আমাদেরকে বলতো হ্যাঁ আমি পুরোপুরি হিন্দু হয়ে গেছি এবং ধর্মান্তর করেছি, আমার ধর্মটাকে নিয়েছি। আমি জানি যে স্বামী যদি হিন্দু হয়ে থাকে তাহলে স্বামীর ধর্মকেই মহিলাদের পরম ধর্ম বলে মনে করা উচিত, স্বামী যেই ধর্মে হোক না কেন। এবং আমাদের হচ্ছে পম্পম হচ্ছে হিন্দু ধর্মে, তাহলে ওই হিন্দু ধর্ম যখন গ্রহণ করেছে, তাহলে ধর্মান্তর যে করেছে সেটা প্রকাশ্যে আনুক, বলুক যে হ্যাঁ আমি গ্রহণ করেছি। তো এইগুলো কথা মানে বেফালতু কথা। এই সামান্য একটু কথাতে কোনো দিনও কোনো মতে হিন্দু এবং মুসলিমের মধ্যে গন্ডগোল লাগার কারণই নেই। হিন্দু মুসলিম গন্ডগোল কিন্তু অনেক আগের থেকে লেগে রয়েছে, এবং সেখানে কিন্তু আগুনের মধ্যে ঘি দেওয়ার জন্য প্রচুর মানুষ রয়েছে। শুধু একটা ছোট্ট কথাতে কিন্তু গন্ডগোল লাগবে না, তাই না? আচ্ছা, এবার আসি গর্ভ বিক্রি করে খাওয়া। কার গর্ভ কে বিক্রি করছে? মারিয়া যদি একটা ব্লগার না হতো তাহলে কি সুতোপার ঠেকা পড়েছিল মারিয়ার গর্ভটাকে টেনে নিয়ে এসে বিক্রি করা? ঠেকা পড়েছিল কি? পড়েনি তো। মারিয়া তো নিজেই একটা ব্লগার, এবং ব্লগার যখন নিজেই একটা কন্টেন্ট দিচ্ছে, তার মানে সে নিজের গর্ভটাকে নিজেই বিক্রি করছে।
তার লাইফস্টাইলটাকে বিক্রি করছে। এটা তোমরা মেনে নিতে পারো না কেন? এটা তোমরা মেনে নিতে পারো না কেন যে ওর গর্ভকে তো নিজেই বিক্রি করছে? শুনতে খারাপ লাগছে, গর্ভ বিক্রি করা যখন তুমি ওকে বলতে পারছো, তাহলে এটা তো মারিয়ার উপরেও দোষ হয় যে এখন তুমি প্রেগনেন্ট, এখন তুমি কোনো ব্লগ টক করবে না, কারণ তোমার গর্ভ যেহেতু আছে তার মানে তুমি গর্ভ বিক্রি করছো, তার মানে তোমাকে কোনো ব্লগ করার প্রয়োজন নেই। এরকম প্রত্যেকটা ব্লগার যারা যারা ব্লগিং শুরু করেছে এবং তাদের বিয়ে হয়েছে, তারপরে গর্ভ নিয়েই তারা কিন্তু ভিডিও করছে এবং আদিক্ষেতাপাড়া প্রচুর করছে, তারাও গর্ভ বিক্রি করছে। যে গর্ভ বিক্রি করছে তার দোষ নেই, কিন্তু যে গর্ভ নিয়ে কথা বলছে তার দোষ। না, আমি গর্ভ নিয়ে কথা বলাকে একদমই প্রশ্রয় দিই না, একদমই প্রশ্রয় দিই না। গর্ভ মিন্স কি ধরনের কথা? তোর অমুক হয়ে যাক, তোর তমুক হয়ে যাক, তুই এগুলো তো কোনোদিন আমি শুনিনি। সুতোপার আমি মুখেও আনতে চাচ্ছিলাম না, সেটা অমুক তমুক করলাম, এগুলো বলতে শুনিনি আমি। উপরন্তু বলতে শুনেছি ভালো মতন খাওয়া দাওয়া কর, এটা খাস না, ওটা খাস না, এটা করিস না। শুধু বলার মধ্যে একটা কথাই বলেছে যে তুই গর্ভ নিয়ে মিথ্যে কথা বলছিস, গর্ভ নিয়ে মিথ্যে কথা বলছিস। এবার তোমরা বলবে যে মিথ্যে কথা, কিভাবে মিথ্যে কথা বলছে? তো আমি তো যতটুকু শুনেছি, এবার তোমরা বলো তো যে ও কোনোদিন এরকম বলেছে কি না তোর গর্ভ নিয়ে হয়ে যাক, তোর গর্ভ হয়ে যাক। এটা আমি বলতেও চাই না যে অমুক অমুক তমুক তমুক করছি আমি, সেই কারণে আমার দ্বিধাবোধ হচ্ছে, বলতে আমি চাই না। তবে একজন ব্লগার যদি দিনের পর দিন এসে তার ব্লগিং চ্যানেলের মধ্যে তার গর্ভ সম্বন্ধে কথা বলে, তার মানে সর্বপ্রথম গর্ভটা তার সেই মহিলাটাই বিক্রি করছে যে গর্ভবতী, ঠিক আছে? তারপরেও তাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ নয়। এবার ব্যাপারটা হচ্ছে আমার লিমিটেশন রাখতে হবে, আমার কতটুকু বলা দরকার, আমার কতটুকু বলা উচিত নয়, কতটুকু বলা উচিত এবং কতটুকু বলা উচিত নয়। এবং আমি দেখেছি যথেষ্ট ভদ্রভাবেই কথা আমি দেখেছি, এবং তোমাদের দেখার ব্যাপারটা কি হচ্ছে শত্রুতা ব্যাপারটা হচ্ছে সেখানটায়। যাই হোক, সেটা বাদ দিলাম। এবার আসি সুতোপার দুটো বিবাহ বার্ষিক নিয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমি সুতোপাকে আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো যে ও যে ভুলটা করেছে যে ওকে সবাই ভালোবাসে, এবং এই যে ভালোবাসার দোহাই দিয়ে ও যে ভেতরে যে পেটের ভেতরে থাকে এমন কিছু কথা, আমি জানি না এই যে কথাটা হয়েছে বিবাহবার্ষিকী কতটা সত্যি কতটা মিথ্যে। কারণ কি বলতো, আমাদের ওয়াইটিতে এত বেশি ষড়যন্ত্র হয়েছে, এত বেশি নোংরামি হয়েছে, এত মানুষকে পেছনে টানার জন্য এত বেশি মিথ্যে কথা বলা হয়েছে না, সেই জন্য আমি বিশ্বাস করি না। এবং এটা 50-50 হতেও পারে, আবার নাও হতে পারে। যদি হয়ে থাকে তাহলে সুতোপার এটা ভুল যে ও মানে দিদি বোন ভেবে, নিজের পেটের দিদি বোন ভেবে ও সর্বকথা সবাইকে ওকে বলে রেখেছে, মানে ওদেরকে বলে রেখেছে। এবার যদি এটা না হয়ে থাকে তাহলে আমার উচিত সুতোপার একটা স্টেপ নেওয়ার, আমার মনে হয় উচিত একটা স্টেপ নেওয়ার। আচ্ছা, এই একটা কথা বললাম কেন, আমি এটা ব্যাপারে আমি জানি না, আমি পুরো কনফিউজড। যেটা বলা হচ্ছে এটা কি সত্যি বলা হচ্ছে না মিথ্যে বলা হচ্ছে, আমি পুরো কনফিউজড যে কি ব্যাপারটা সবাই যেটা বলছে। কারণ আমি এই কারণে 50-50 ধরলাম, কেন আমাদের ওয়াইটিতে না প্রচুর এরকম ঘটনা ঘটে রয়েছে। যেমন রিম্পার 49 দিয়ে নিয়েও কিন্তু আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে ওর সাথে কি সত্যি ও কথা বলতো। আমার তো মনে হয় না। আমি কোনো মহিলার উপরে চরিত্রের উপরে সচরাচর দাগ দিতে চাই না। আমার আগে মনে হয় যে না, মানুষটাকে বদনাম করার জন্য প্রচুর মানুষ লেগে থাকে। কোনো একটা মহিলাকে বদনাম করতে কিন্তু ভীষণ সহজ, মহিলার উপরে আঙ্গুল তোলাটা ভীষণ সহজ, মহিলাকে নিয়ে নোংরা কথা বলাটা ভীষণ সহজ। এবার ব্যাপারটা হচ্ছে রিম্পার 49, সেটা আমি বিশ্বাস করি না। সেজন্য আমি কোনোদিনও 49 বলে ওকে ডাকিও নি, এবং 49 নিয়ে কটাক্ষ করিনি, খোঁচাও দিইনি, আমি বিশ্বাস করি না। এবার দীপ্তিদির হচ্ছে বিরিয়ানি খাওয়া, মানে পরক্রিয়ারত মহিলার সাথে বসে বিরিয়ানি খাওয়া। এটা প্রথম আমি অবাক হয়ে গেছিলাম যে দীপ্তিদি এই কাজটা করতে পারে। তারপরেও আমি প্রশ্ন রেখেছিলাম, সত্যি দীপ্তিদি তুমি কি এই কাজটা করেছো, যে সত্যি কি বিরিয়ানি খেয়েছো ওই পরক্রিয়ারত পুরুষের সাথে বসে? কারণ তুমি তো পরক্রিয়ার ঘোর বিরোধী, তারপরেও সেখানে বসে নোংরামি করেছো। এই কথাটা একদম শিওর শট ছিল, মানে ছক্কা পাঠিয়ে দিয়েছিল একদম, মানে যেন একদম শিওর বসে বিরিয়ানি খেয়েছে। তারপরে দীপ্তিদির হাজবেন্ড পরক্রিয়ারত, এটা তো শিওর শট খবর ছিল। তো এই যে এইগুলো তো আমি বিশ্বাস করিনি, তার কারণ আমি চাই, আমি মানে ভেতরের
থেকে খবর বের করা, যেটা প্রমাণ আমি দেখতে পাচ্ছি না, সেগুলো নিয়ে আমি কথা বলতে যাব কেন? যেগুলো আমি আমার সামনেই আসেনি, ভেতরের খবর বাইরে নিয়ে আসবো কেন? এবং যেই খবরটা আমাকে বাইরে বের করা হচ্ছে সেটাকে কতটুকুর তার মধ্যে সত্যতা রয়েছে, এটাও তো যাচাই করার বিষয় রয়েছে। এবং 10জন মানুষ বলছে বলে আমিও বলতে বসবো তা তো নয়, তাই না? বিচার বুদ্ধিতে কথা বলতে হবে। এবং দীপ্তিদি যখন বলছে তাহলে নিশ্চয়ই দীপ্তিদির কাছে কোনো প্রমাণ রয়েছে যে 2বার বিবাহবার্ষিক হয়েছে, তার মানে দুটো পুরুষের সাথে সম্পর্ক, এটা তো বলতেছি তো একটা অবৈধ একটা বৈধ, এটাই তো বলার চেষ্টা করছে। এবং এটা ব্যাপার হলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি সত্যি হয়ে থাকে তাহলে তারও প্রমাণ আমার মনে হয় দীপ্তিদিকে দেওয়া উচিত, বা যারা যারা বলছে তার প্রমাণটা সামনাসামনি এসে যাক না। সুতপাকে কেউ পছন্দ করে না, আমিও পছন্দ করি না, সুতপাকে কেউই পছন্দ করে না, তাহলে সামনাসামনি ব্যাপারটা চলে আসুক, বলে দেখিয়ে দাও, তোমরা সবাই দেখিয়ে দাও যে কি একটা স্ক্রিনশট রয়েছে, কি কথোপকথন রয়েছে, যে আমরা দেখি সেখানটায় সুতপা কোথায় ওখানে স্বীকার করেছে যে আমার দুটো, একটা বৈধ একটা অবৈধ সম্পর্ক রয়েছে, বিবাহবার্ষিক দুটো হয়, একটা ফেব্রুয়ারিতে একটা নভেম্বরে, তা দেখিয়ে দাও। আমরা কেউই সুতপাকে পছন্দ করি না, তাহলে যেই মহিলাটার চরিত্রই খারাপ, যেই মহিলাটার দুটো সম্পর্ক লিপ্ত রয়েছে, মানে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক লিপ্ত রয়েছে, তাহলে সেই মহিলাটা অন্য মহিলাকে নিয়ে কথা বলতে পারে কি করে? আমি চাই তোমরা সবাই প্রমাণটা দাও এবং আমার চোখে আসুক, এই আমরা জনসমক্ষে দেখি, আরো চিৎকার করি, আরো ধিক্কার করি, ওকে, আরো নোংরা কথা বলি। যা কিন্তু দেখো আমি এখন বলতে পারছি না একটাই কারণ, যে ভেতরের খবর যতক্ষণ না সামনে এখন প্রকাশ্যে আসছে ততক্ষণ আমি কিছু বলতে পারি না, এই কারণেই আমি বলতে চাচ্ছি না। এবার তোমাদের কাছে তো প্রমাণ রয়েছে, একদম শিওর শট তোমরা বলছো যখন, তাহলে নিশ্চয়ই প্রমাণ রয়েছে, তোমরা প্রমাণটা দাও। এবং সুতপাকে বলবো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো তুমি জানো, মনে মনেই জানো যে তুমি এটা সত্যি কথা, এবং যদি মিথ্যে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তুমি কোনো স্টেপ নেবে, তাই না? এবং দীপ্তিদিকে বলবো তুমি যখন জানোই তাহলে নিশ্চয়ই তার প্রমাণটা তুমি দেবে, তাই না? কেন জনসম্মুখে তো এগুলো কত কথা হয়নি, জনসম্মুখে তো আমি ওকে কোনোদিনও কোনো পুরুষের সাথে দেখিনি, জনসম্মুখে তো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এটা তো আমি জনসম্মুখে দেখিনি, ও তো কারোর সাথে ডেটে যায়নি, আজ অব্দি দেখিনি ডেটে যেতে, বা আজ অব্দি দেখিনি ওর কারোর সাথে সম্পর্ক লিপ্ত রয়েছে সেরকম কোনো ফটো ক্লিপ, তারপরে কিছু বেরিয়ে আসছে আমি তো দেখিনি। তাই আমি বলবো কি সেটা দাও, আমার মনটা তৃপ্তি হয়ে যাবে, আত্মা শান্তি হয়ে যাবে, এরকম যদি কিছু তোমাদের থেকে বেরিয়ে আসে এবং আমি যদি চোখে দেখি, এবং আমার ভুল ধারণাটা ভাঙবে এবং আমার আরও সুবিধে হবে, আমার আরও এগিয়ে যেতে, বুঝতে পেরেছো? এই কারণে এই কথাগুলো বললাম। থাকলো সুতপার কথা। সুতপা একটা কথা বলি, সেটা হচ্ছে কি পরিমাণে তোমাকে ট্র্যাপে ফেলা হয়েছে। একটা গ্রুপ তৈরি করা হয়েছে, একটা গ্রুপ তৈরি করে তোমাকে নিয়ে ওরা আদিক্ষেতাপানা করেছে, তোমাকে ইউজ করেছে মারিয়ার বিরুদ্ধে কথা বলতে, এবং ওরা নিজের মনের তৃপ্তির জন্য, মনের শান্তির জন্য তোমার বিরুদ্ধে তোমাকে মারিয়ার বিরুদ্ধে লাগিয়েছে, ওদের মনে শান্তির জন্য, ওদের মনে জ্বালা মেটানোর জন্য হলো। এবার দ্বিতীয়ত তোমাকে এমনভাবে ফাঁসানোর একটা চেষ্টা করেছে, তুমি বুঝতে পর্যন্ত পারোনি কেন ফাঁসানোর চেষ্টা করেছে। কারণ ওরা এটা ধরে রেখেছে যে সুতপা আজকে আমার সাথে মিশছে, সুতপা কালকের ওর কোনো গ্যারান্টি নেই, ও আগামী দিনে এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের সম্বন্ধে নোংরা কথা বলবে, তাহলে ওকে কি করতে হবে? ওকে ওর জালেই ফাঁসাতে হবে, ওর পেটের থেকে ভালোবাসা দিয়ে, ও সবাই তো জানে যে সুতপা ভালোবাসায় গলে যায়, তা ওর ভেতরে ভালোবাসার থেকে নিংড়ে বের করতে হবে, ওর ভালোবাসাটাকে বের করে এমন বিশ্বস্ত একটা ভাই বোন আমরা তৈরি হয়ে যাবো, সম্পর্ক তৈরি করে ফেলতে হবে, যাতে ও দ্বিধাবোধ না করে ওর জীবনে কি ঘটনা রয়েছে, ওর পারিবারিক কি হটনা রয়েছে, ওর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে কিনা, ওর শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক রয়েছে, সব বলতে যেন বাধ্য হয়। এবং ওরা কি করেছে বলতো, ওটা কল রেকর্ড করলে পরে হয়তো রেকর্ডিং করেছে, না হলে অন্য ফোনে রেকর্ডিং করেছে, বা স্ক্রিনশট যদি তুমি দিয়ে থাকো, ভিডিও যদি কমেন্ট করে থাকো, বা এ ধরনের SMS এর মাধ্যমে কথা বলে থাকো, তাহলে সেটা চ্যাটের মাধ্যমে কথা বলে থাকো, সেটা স্ক্রিনশট রেখে দিয়েছে। মানে তুমি যাতে পরবর্তীকালে ম্যান্ডির বিরুদ্ধে কোনো কথা বলতে না পারো, তার জন্য ম্যান্ডে দিদিরা তোমাকে ট্র্যাপে ফেলে রেখে দিয়েছে। বুঝতে পেরেছো ট্র্যাপটা কোথায় ছিল? বুঝতে পেরেছো এতদিনে ট্র্যাপটা কোথায় ছিল? তো চলো, এতটুকুই বলার ছিল, অনেক বড় ভিডিও হয়েছে, বাপের বাড়ি যাবো এখন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।